আমরা আজকে পড়বো এখন বোর পণ্য মডেলের তত্ত্বের প্রয়োগ। বোর পণ্য মডেলের কি প্রয়োগ ভাইয়া? তত্ত্বের প্রয়োগ। আমরা এখন বোর পণ্য মডেলের তত্ত্বের যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো ভাইয়া, যে n তম কক্ষপথের ব্যাসার্ধ। এখানে আমরা পরমাণু মডেলের বোর পণ্য তত্ত্বের প্রয়োগে আমরা n তম কক্ষপথের শক্তি, বেগ, ব্যাসার্ধ প্রয়োগে n তম কক্ষপথের শক্তি, বেগ, ব্যাসার্ধ, n তম কক্ষপথের শক্তি, বেগ, ব্যাসার্ধ নির্ণয় করা হয়। n তম কক্ষপথের শক্তি, বেগ এবং ব্যাসার্ধ কি করা হয়? নির্ণয় করা হয়। তাহলে n তম কক্ষপথে যদি শক্তি, বেগ, ব্যাসার্ধ নির্ণয় করা হয় তাহলে এক্ষেত্রে করবো দেখো n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। n তম কক্ষপথের কি নির্ণয় করবো আমরা? ব্যাসার্ধ নির্ণয় করব। তো লক্ষ্য করো n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের প্রথম সূত্রটা কি আছে, যে n তম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর n সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। আর n সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এটা হচ্ছে আমাদের n তম কক্ষপথের আমাদের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আর n সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা তুমি লক্ষ্য করো, যে এই যে n তম কক্ষপথে আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি, আমরা এই সমীকরণটা দিয়ে আমরা চলক এবং ধ্রুবক, এখানে চলক এবং ধ্রুবকগুলো বের করে দেবো। চলক ধ্রুবক কাকে বলে? যাদের মান ফিক্স তারা ধ্রুবক, আর যার মান চলমান থাকে বা ভ্যারিয়েবল তারাকে চলক বলছি আমরা। দেখো এখানে n এর মান স্থির না, n এর মান চেঞ্জেবল, h এর মান কিন্তু স্থির, পায়ের মান স্থির, m এর মান স্থির, e এর মানও স্থির, শুধু চলমান কে বলতো? z। n আর z এখানে ধ্রুবক, চলক, আর বাকিটা ধ্রুবক। তো চলক আর ধ্রুবক যদি আলাদা করে নিই আমরা, দেখো আর n সমান h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার ইন্টু n স্কয়ার ডিভাইড বাই z, n স্কয়ার ডিভাইড বাই z। এই হচ্ছে আমাদের দেখো যে টোটাল আমাদের এই সমীকরণটা আমরা পাচ্ছি, যে আর n সমান n h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার, 4 পাই স্কয়ার m e স্কয়ার ইন্টু n স্কয়ার ডিভাইড বাই z, n স্কয়ার ডিভাইড বাই z। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব সেটা লক্ষ্য করো, এই চলক, এগুলো হচ্ছে চলক, আর এই যে এগুলো হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকের মানগুলো ফিক্সড। তোমরা যদি ধ্রুবকের মানগুলো হিসাব নিকাশ করো, ধ্রুবকের মানগুলো আমি লিখে দিচ্ছি। এখানে সবকিছু করবো ভাই সিজিএস ফরম্যাটে। কোন ফরম্যাটে? সিজিএস, মানে গ্রাম, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সিজিএস এককে। এখানে এইচ হচ্ছে সিজিএস এককে বসবে। আমরা জানি সিজিএস এককে এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড। আমাদের এখানে এম বসবে গ্রামে, মানে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এবং দেখো পায়ের মান তোমরা সবাই জানো, পায়ের মান 3.1416। এখানে মান বসতে অনেকে ভুল করে, সেটা হচ্ছে কিসের মান? ই এর মান। সবাই ই এর মান আমরা অভ্যস্ত, ইলেকট্রনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 1.6 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কি করি, যে 19 বসে থাকি কুলম্ব। ভাইয়া কুলম্বটা এমকেএস, আমরা বসাবো সিজিএস এরটা। সিজিএসটা হচ্ছে ভাইয়া যে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। আমি এটা ফার্স্ট লেকচারে বুঝাইছি ভাইয়া, ফার্স্ট লেকচারে দেখে নিও, তখন ওখানে সব বুঝানো আছে। তাহলে এই মানগুলো তুমি হিসাব করো, তুমি একটা মান পাবা, সেটা হচ্ছে কি 5.29 10 টু দি পাওয়ার মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস কি বাবা 9 হচ্ছে সেন্টিমিটার ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড পাবা। আমরা এটাকে মিটার বানিয়ে নিলে দিন শেষে পাবো কি দেখো, আর এন সমান 0.529 10 টু দি পাওয়ার
মাইনাস 10 মিটার ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড। আমরা সরাসরি মনে রাখতে পারি যে আর এন সমান 0.53 0.53 অ্যাংস্ট্রম। 0. কি পাবো ভাইয়া 53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড ইন্টু কি পাবো এন স্কোয়ার ডিভাইড বাই জেড। আমরা এটা সরাসরি মনে রেখে অ্যাপ্লাই করতে পারি। আমি যে বক্সগুলো করেছি তুমি এভাবে মনে রাখতে পারো। এটা থেকে যদি আমরা সূত্র এটা আমরা চলক ধ্রুবক আলাদা করে নিতে পারি। এই ধ্রুবকটুকুর মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। 29 কে আমরা 3 ধরতে পারি। 0.53 কি ধরতে পারি 10⁻⁻10 মিটার মানে অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড। এন স্কোয়ার ডিভাইড বাই জেড আমরা এই ফর্মেটে আমরা কিন্তু এন তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা কিন্তু এভাবে বের করতে পারি। আচ্ছা এন তম কক্ষপথে যদি আমরা ব্যাসার্ধ বের করতে পারি, এবার আমরা যেটা করতে হবে সেটা তুমি দেখো ভাইয়া, সবাই একটু লক্ষ্য করো যে হাইড্রোজেন পরমাণুর জন্য কি করতে হবে। যদি আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে করতাম তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটতো দেখো। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n সমান 1 এবং z সমান 1 হয়। n সমান 1 এবং কি হয় ভাইয়া z সমান 1। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n সমান 1 এবং z সমান 1। তো n সমান 1 এবং z সমান যদি 1 হয় তাহলে আমি যদি এই সমীকরণে বসিয়ে দিই ভাইয়া, এই যে সমীকরণটাতে যে rn সমান n স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার ইনটু n স্কয়ার ডিভাইড বাই z, এই সমীকরণ যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো যে r1 এর মান 1 h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার ইনটু এটা h স্কয়ার সমান n স্কয়ার মানে 1 স্কয়ার ডিভাইড বাই 1। তাহলে অতএব কি পেলাম দেখো তো ভাইয়া r1 সমান h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m e স্কয়ার। এটা কিন্তু এক নাম্বার মানে বোর পরমাণু মডেলের মানে হাইড্রোজেন পরমাণু কক্ষপথ। আর হাইড্রোজেন পরমাণু কক্ষপথটাকে বলা হয় বোর পরমাণু কক্ষপথ। আর এইটুকু মান সমান আমরা কিন্তু এই মানটা পাইছি ভাইয়া। আর এটা কি এই সমীকরণ দেখো তো, এই সমীকরণ যদি বসাই দিই আমরা আর এটুকু সমান r1 না, তাহলে আমি যদি r1 বসাই দিই তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া rn সমান লিখতে পারি কি r1 ইনটু n স্কয়ার ডিভাইড বাই z। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা একবার এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। মেডিকেল পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। rn সমান r1 ইনটু n স্কয়ার ডিভাইড বাই z। যদি তোমার কোশ্চেন করা হয় যে হাইড্রোজেন পরমাণু, ভালো করে বুঝো, হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষপথের, হাইড্রোজেন পরমাণু কোন কক্ষপথের ভাইয়া পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে rn সমান তুমি কি করবা পঞ্চম কক্ষপথ বসাবা। পঞ্চম কক্ষপথের জন্য পাবো 5 5 কত 25 বাই z। তাহলে কি আর তাহলে কি 25 গুণ, তাহলে দেখো পঞ্চম কক্ষপথটা হবে প্রথম কক্ষপথের কত গুণ 25 গুণ। তোমার যদি কোশ্চেন করা হয় 3 নম্বর কক্ষপথ হাইড্রোজেন পরমাণু, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য যদি 3 নম্বর কক্ষপথ বলা হয় তাহলে হাইড্রোজেন পরমাণুর z এর মান 1 আর 3 নম্বর n এর মান 3, 3 3 9, তাহলে কি প্রথম কক্ষপথের কয় গুণ হবে 9 গুণ। তাহলে যত কক্ষপথ বাড়বে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে আমরা এটা এমসিকিউর জন্য মনে রাখবো কে কত গুণ। আর এই r1 এর মানটা দেখো তো ভাইয়া, এই মানটাই হচ্ছে কিন্তু এই যে এই ভ্যালুটা ছিল এই ভ্যালুটাই এখানকার, এই ভ্যালুটাই হচ্ছে কিন্তু এই ভ্যালুটা, ওই ভ্যালুটাই কিন্তু ভাইয়া এখানকার কি সেম ভ্যালু। তাহলে যেহেতু এই ভ্যালুটা সেম তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি তাহলে এটা r1 এর ভ্যালু। আর এটাই বোর কক্ষপথের ব্যাসার্ধ বলা হয়, অর্থাৎ বোর কক্ষপথের ব্যাসার্ধ লিখে নাও, নোট বোর কক্ষপথের ব্যাসার্ধ। কেন বোর কক্ষপথের ব্যাসার্ধ বলা হয়, কারণ বোর পরমাণু মডেলটা দেওয়া হয়েছে হাইড্রোজেন পরমাণুর জন্য। আর হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন কোথায় রয়েছে 1 নম্বর কক্ষপথে, ওই 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে বোর কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে বোর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে a0, এটা তো প্রকাশ করা হয় 0.53 অ্যাংস্ট্রম। 0.53 কি হবে রে ভাইয়া অ্যাংস্ট্রম। এটা বোর কক্ষপথের কি হচ্ছে ব্যাসার্ধ। আমি রিপিট দিচ্ছি আবার দেখো, আমরা যদি n তম কক্ষপথের যে কোনো পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই তাহলে ব্যাসার্ধ বের করতে হলে কি করতে হবে, n তম কক্ষপথের ব্যাসার্ধ rn এর মান পাবো। তো rn সমান হচ্ছে কি n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার সূত্র আছে, ওখান থেকে আমরা চলক ধ্রুবক আলাদা করে নিব। ধ্রুবকের মানটা ফিক্সড বসে দেবো। আমরা এই তিনটা সমীকরণ অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করতে পারি, গয়ে কোশ্চেন আসতে পারে। এবং তুমি যদি এমসিকিউ অ্যাপ্লাই করো তো এমসিকিউর জন্য এটা অ্যাপ্লাই করবা যে
আর এন সমান এন অন স্কোয়ার আর ওয়ান ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই কি জেড, এটা অ্যাপ্লাই করবে এমসিকিউর জন্য হয়ে যাবে। আর যদি তোমাকে এমসিকিউতে ম্যাথ করতে দেয় তুমি সরাসরি এটা অ্যাপ্লাই মনে রাখবা, আর এন সমান 0.53 অ্যাংস্ট্রম সমান এন স্কোয়ার ডিভাইড বাই জেড, এন স্কোয়ার ডিভাইড বাই জেড, এটা দিয়ে আমরা কিন্তু সরাসরি আমরা মনে রাখতে পারি। কথা কি বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, আশা রাখি বিষয়টা তো সুন্দরভাবে ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো এন তম কক্ষপথের বেগ নির্ণয়। কি নির্ণয় করবো ভাইয়া? এন তম কক্ষপথের বেগ নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা এন তম কক্ষপথের বেগ নির্ণয়ের ক্ষেত্রে যদি চলে আসি, তাহলে দেখো যে বোর পরমাণুর মডেল হতে পায়, বোর পরমাণু মডেল হতে পায়, এই যে বোর পরমাণু মডেল আছে, বোর পরমাণু মডেল হতে পায় MVR সমান NH ডিভাইড বাই 2 পাই, MVR সমান NH ডিভাইড বাই 2 পাই। তাহলে MVR সমান যদি NH বাই 2 পাই হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে এখানে আমরা জাস্ট কি করব, যে মডেল হতে পাই, তাহলে MVR সমান কি পেলাম, NH বাই 2 পাই, বা এখানে আমরা কি বের করবো, বেগ। তাহলে ভি রেখে দেবো, ভি সমান কি লিখতে পারি, NH ডিভাইড বাই 2 পাই mr, ভি সমান কি পাচ্ছি, NH ডিভাইড বাই 2 পাই mr, বা ভি সমান আমরা এটাকে চলক, এখানে আর এর মানটা বসিয়ে দিব। আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি, কোন ক্ষতি আছে দেখো তো ভাইয়া, NH ডিভাইড বাই 2 পাই m ইন্টু 1 বাই r, ভি সমান NH ডিভাইড বাই 2 পাই m ইন্টু 1 বাই r। তাহলে 2 পাই r এ, তাহলে 2 পাই m সমান 1 বাই r। এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে r এর মানটা বসিয়ে দেব, বা ভি সমান NH ডিভাইড বাই 2 পাই m তো 1 বাই r এর মান কি পাইছি ভাইয়া, n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার, 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এটা আমরা উল্টে দিতে পারি, উল্টে নিলে কি পাই দেখো ভাইয়া, ভি সমান nh ইন্টু NH ডিভাইড বাই 2 পাই m ইন্টু উপরে চলে যাবে 4 পাই স্কয়ার mz e স্কয়ার, নিচে চলে আসবে n স্কয়ার h স্কয়ার। ওই পক্ষ থেকে কি কি মার্কেট আউট দেখো, একটা n, একটা n আউট, একটা h, একটা h আউট, 2 কাটা গেলে 2 থাকে, একটা পাই আউট, m মার্কেট আউট। টোটালে আমার কাছে কি থাকছে ভাইয়া, টোটাল দেখো সব মিলিয়ে আমার কাছে কি থাকছে, এ পাশে থাকছে ভি, এ পাশে ভি, এটা সবগুলো আউট, এখানে 2 থাকছে, একটা পাই থাকছে, একটা জেড, একটা ই, তাহলে কি পাচ্ছি 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই একটা এন আর একটা এইচ, ডিভাইড বাই কি পাচ্ছি এন এবং এইচ। এটাই হচ্ছে কিন্তু আমাদের বেগ এর সূত্র। তাহলে এটা কার সূত্র, বেগ সূত্র। আমরা লিখতে পারি কি, তাহলে এনতম কক্ষপথের বেগ, এনতম কক্ষপথের বেগ ভিএন সমান 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এনএইচ। আমি তোমাদের এটা প্রতিপাদন করে দিয়ে দিলাম ভাইয়া, মানে সূত্রটা কোথ থেকে এসছে, বেগের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করে আমরা আর এর সূত্রটা পাইলাম, ওখান থেকে পুরোটা প্রতিপাদন করে দিলাম যে এনতম কক্ষপথের বেগ ভিএন সমান 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এনএইচ। আমরা সেম ভাবে এখানে চলক এবং ধ্রুবক আলাদা করে নিব। চলক এবং ধ্রুবক যদি আমি আলাদা করে নিই, চলক ধ্রুবক আলাদা করে নিলে কি থাকে দেখো ভাইয়া, যে ভিএন সমান, এখানে ভিএন সমান 2 পাই, এখানে জেড আর এন চলক, তাহলে 2 পাই ই স্কয়ার রেখে দিলাম, নিচে রেখে দিলাম এইচ, উপরে থাকছে জেড আর এন, উপরে হচ্ছে জেড আর নিচে হচ্ছে কি রে ভাইয়া এন, তাহলে ভিএন সমান
টু পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ, টু পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ ইন্টু জেড বাই এন, ইন্টু কি হচ্ছে জেড বাই এন। টু পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ ইন্টু জেড বাই কি হচ্ছে এন। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবং এর মান একটা ফিক্সড মান পাবো, দেখালাম না ভাইয়া, এর একটা মান আছে, সেটা তোমরা পাবা হিসাব নিকাশ করলে, মানগুলো লিখে দিয়েছি। তাহলে এখানে হিসাব নিকাশ করলে পাবো ভি এন সমান 2.18, 2 পয়েন্ট কি পাবা 18 ইন্টু 10 টু দি পাওয়ার, প্রথমে সেন্টিমিটার বের হবে, এটা মিটারে চলে আসবে 6 মিটার পার সেকেন্ড, ইন্টু উপরে হবে জেড, নিচে হবে এন, জেড আর নিচে হবে এন। তাহলে ভি এন সমান 2.18 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড ইন্টু জেড বাই এন, ইন্টু কি পাবো ভাইয়া জেড বাই এন। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারি। এবার এমসিকিউর জন্য যদি করতে চাই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, আমরা নিব এখন কি ভাইয়া হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তো লক্ষ্য করো যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ভিএন সমান, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি পাচ্ছি ভিএন ইকুয়াল টু হচ্ছে, কারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি পাবো এন সমান পাবো 1, এবং তোমরা সবাই জেড সমান কি পাবা 1, এন সমান 1 পাবা, এবং জেড সমান কি পাবা 1। তাহলে ভি এন সমান আমরা পাচ্ছি কি, তাহলে এখানে ভি ওয়ান চলে আসবে, তাহলে ভি ওয়ান সমান 2 পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ ইন্টু 1/1, সবাই 1 হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম ভি ওয়ান সমান 2 পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ, এটা ভি ওয়ান। তাহলে অতএব ভি এন সমান ভি ওয়ান ইন্টু জেড ডিভাইড বাই কি ভাইয়া এন। এটা আমরা অ্যাপ্লাই করব এমসিকিউর জন্য, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ইহা আমরা অ্যাপ্লাই করব এমসিকিউতে। এমসিকিউতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটা ভি এন সমান, দেখো ভি এন সমান আমরা ভি ওয়ান ইন্টু জেড বাই এন পাচ্ছি। তো আমরা এমসিকিউর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে, যে একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যত উপরে যাবে বেগ কমবে, দেখো এন এর সাথে ব্যস্ত অনুপাতিক, মনে রাখা সহজ উপায়, দেখো যত উপরে যাবে বেগ কমে, তাহলে এখানে এন কিন্তু নিচে থাকবে, এন কিন্তু কি থাকবে নিচে থাকবে, এবং দেখো যত উপরে যাবে ব্যাসার্ধ বাড়বে। তাই আর এর ক্ষেত্রে দেখো, আর এর ক্ষেত্রে কিন্তু আর ছিল এন ছিল উপরে, এন উপরে সমানুপাতিক, আর এখানে বেগ এন এর সাথে কি হবে ব্যস্ত অনুপাতিক, এন নিচে আছে। তাহলে এখান থেকে আমরা যখন একটা পরমাণুর ক্ষেত্রে যখন বের করব যে হাইড্রোজেন পরমাণু যদি নিই, যেটা মান 1, এন এর মান 1, এখন যদি প্রশ্ন করা হয় যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি ষষ্ঠ কক্ষ দেওয়া আছে, তাহলে কি হবে V1/6, কি হবে 6। তাহলে প্রথম কক্ষপথের বেগ সবসময় ছোট, কারণ ছোট জায়গায় বেগ কি খুব বেশি ছিল, এখন বড় জায়গায় বেগ কি কম, এখানে যে বেগের তুলনায় এর বেগটা বেশি, তো আমরা এইটা বের করতে হবে কত গুণ কম, মানে এই জায়গায় বেগ বেশি আছে আর এই জায়গায় বেগটা কি আছে ভাইয়া কম আছে, তো কত গুণ কম, এটা আমরা V1 এর সাপেক্ষে তার n ভাগ করলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটালটা মোটামুটি পেয়ে যাচ্ছি। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই বেগের আমাদের ফর্মুলা। এবার চলে আসো ভাইয়া যে n-তম কক্ষপথের শক্তি, n-তম কক্ষপথের কি নির্ণয় করবো ভাইয়া শক্তি। তো n-তম কক্ষপথের শক্তির সূত্র কি আছে দেখো, En সমান মাইনাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কোয়ার এবং h স্কোয়ার। ফর্মুলা কি পেলাম ভাইয়া 2 পাই জেড সমান n, 2 পাই জেড সমান n স্কোয়ার ইন্টু কি পাচ্ছি আমরা জেড পাচ্ছি। এখানে এই যে ফর্মুলাটা রয়েছে আমরা এই বিষয়টা এখন দেখব। দেখো এখান থেকে যে ফর্মুলাটা পাচ্ছি আমরা, যে এখানে চলক ধ্রুবক কি করে নেব রে ভাইয়া আলাদা করে নেব। চলক ধ্রুবক যদি আলাদা করে নিই তাহলে En সমান মাইনাস, এখানে শুধু জেড, শুধুমাত্র কি রে ভাইয়া দেখো এখানে শুধুমাত্র হচ্ছে এই জেড
আর হচ্ছে এন, এই দুটো হচ্ছে কি চলক। শুধুমাত্র জেড এবং হচ্ছে কি এন হচ্ছে চলক, এখানকার জেড আর এখানকার কি হচ্ছে এন চলক। তাহলে আমরা জেড আর এন যদি চলক হয় তাহলে এক্ষেত্রে এই দুটো বাদে বাকিগুলো রাখতে পারি 2π² m e to the power 4 ডিভাইড বাই জি স্কোয়ার ইন্টু এখানে জেড আর এন বাইরে করে দিলাম, জেড স্কোয়ার আর এন স্কোয়ার। চলক আলাদা দেখা গেলো ধ্রুবক, এই মানগুলো ফিক্সড, আমরা মানগুলো লিখে দিয়েছি ফার্স্টেই। তো ওই মানগুলো যদি বসাও তুমি একটা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন মান পাবা। সেটা মানটা কিরকম হয়ে দেখো যে ই এন সমান সূত্রটা এরকম হয়ে যাবে তখন -2.17। প্রথমে এটা আর্গে বের হবে, আর্কে জুলে কনভার্ট করলে প্রথমে কিন্তু 10 টু দি পাওয়ার -11 আর্গ পাবো ভাইয়া, আর্গ ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার পাবা। তোমরা আর্গে মনে রাখবা না, সরাসরি জুলে মনে রাখবা, এটা মনে রাখবা ই এন সমান এই ভ্যালুটা আমরা এটা পাবো সবগুলো মান যদি বসাই যে পাই এম ই আর এইচ, তো এই মানগুলো তুমি যদি ক্যালকুলেটর বসাও তাহলে এই মানটা পাবা। তো আমরা এখানে যদি হিসাব নিকাশ করি তাহলে এটা কি পাচ্ছি -2.1617 ইন্টু -18 জুল ইন্টু উপরে পাবো জেড স্কোয়ার, নিচে পাবো এন স্কোয়ার। আমরা যদি এটা মনে রাখি একবারই এমসিকিউ সরাসরি বেরিয়ে আসবে। আমরা রিটেনও অ্যাপ্লাই করতে পারবো, আগেটা লিখতে হবে তারপরে এটা তারপরে এটা ভাইয়া। রিটেনে কিন্তু এভাবে লিখে শুধু জেড আর এন বসে দিলে ম্যাথ হয়ে যায় রিটেনের ক্ষেত্রে। তুমি যদি এখানে বসিয়ে সবগুলো মান আলাদা আলাদা বসিয়ে করতে পারো এটা বেটার, কিন্তু তোমরা দেখা গেছে কি যে আলাদা আলাদা মান বসতে যে তোমরা ই এর মান, এম এর মান, এইচ এর মান সব মানগুলো গোলমাল লাগিয়ে দাও, কারণ এই সূত্রটা হচ্ছে ভাইয়া সিজিএস। কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়ো করতে যে এমকেএস মানগুলো বসিয়ে দিই, আর যখন তুমি এমকেএস এর মানগুলো বসিয়ে দিবা, যখন তুমি এমকেএস এর মানগুলো বসাই দিবা তখন তোমার ওই মানটা ভুল চলে আসবে। এই জন্য আমি স্টুডেন্টদেরকে বারবার রেফার করি যে তোমরা মান বসার দরকার নাই, তোমরা সূত্রটা লিখবা, লিখার পর চলক আর ধ্রুবক আলাদা করে নিবা, আলাদা করে নেওয়ার পর তখন তোমরা এই মানটা ফিক্সড মানটা মনে রাখবা। 3টা মান মুখস্থ রাখতে হবে, বেগ, ব্যাসার্ধ, শক্তি, অনলি 3টা মান, বেগ, ব্যাসার্ধ, শক্তি, সব মানগুলো 3টা মনে রাখলে আমাদের অটোমেটিক সূত্রটা খালি জেড আর এন বসে দিলে ম্যাথ হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করি, ফাইন, তখন জেড আর এন এর মান 1 হয়ে যাবে। আমরা যদি এভাবে নিই যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হতে পারে দেখো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা টোটাল যে হিসাব নিকাশটা করতে পারবো সেখানে E1 সমান পাবো, E1 সমান এই মানটা থেকে যাবে -2π² m e to the power 4 ডিভাইড বাই এইচ স্কয়ার থেকে যাবে ইনটু এটা 1 হয়ে যাবে, উপরে 1 নিচে 1, উপরে 1 নিচে 1, তাহলে 1 হবে। তাহলে E1 সমান এই মানটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব, তাহলে দেখো এমসিকিউ জন্য লিখতে পারি EN সমান, দেখো তো ভাইয়া এই যে 1 হয়ে গেলে এটা 1 স্কয়ার, এটা 1 স্কয়ার 1, তাহলে এইটা সমান সমান E1 এর ভ্যালু না, এই ভ্যালুটা কি E1, এই যে ভ্যালুটা E1 এর ভ্যালু, এর E1 বসালে EN সমান কি পাচ্ছি, EN সমান আমরা পাবো E1 ইনটু কি পাবো দেখো জেড স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার, জেড স্কয়ার ডিভাইড বাই কি পাবা এন স্কয়ার, জেড স্কয়ার ডিভাইড বাই কি পাচ্ছ এন স্কয়ার। তাহলে তুমি কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু এমসিকিউর জন্য এটা 100% এমসিকিউ তো আসবে ভাইয়া, 100% এটা এমসিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। মেডিকেলে কয়েকবার কোশ্চেন এসছে, মেডিকেলে একটা কোশ্চেন এসছে ভাবে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের শক্তি কত। তাহলে যদি এরকম ধরনের কোশ্চেন আসে তৃতীয় শক্তি স্তরের শক্তি কত, এন এর মান 3, জেড এর মান 1, তাহলে কি পাচ্ছ দেখো তো EN সমান E1 ইন্টু 1/9, এটা অ্যান্সার হয়ে যাবে EN তার কত 3 নম্বর, E3 সমান হবে E3 সমান হবে E1 ইন্টু 1/9, মানে E1 কে 9 ভাগের 1 ভাগ করলে আমরা E3 পেয়ে যাচ্ছি। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো যে n-তম কক্ষপথের শক্তি এবং হচ্ছে কি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এমসিকিউর জন্য এটা অ্যাপ্লাই করব, রিটেনের জন্য এই 3টা অ্যাপ্লাই করব, আর এমসিকিউর ক্ষেত্রে আমরা এইভাবে করে ফেলতে পারবো। আশা রাখি তোমরা বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং তোমাদের এটা খুবই কাজে দেবে। এখন দেখো এখান থেকে এমসিকিউ কি কি টাইপের কোশ্চেন এসছে, আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। বিগত সালে এমসিকিউ যে কোশ্চেনগুলো এসছে আমাদের যে বোর পরমাণুর মডেলের অনুসারে
কোন অণুর প্রথম অরবিটালের ব্যাসার্ধ আর হলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তো তৃতীয় অরবিটালের ব্যাসার্ধ কত হবে? তো প্রথমটা যদি আর হয় তাহলে r1 সমান যদি আর হয়, সূত্রটা কি শিখলাম দেখো তো, একটু আগে শিখলাম rn সমান r1 ইন্টু n স্কয়ার ডিভাইড বাই z। তাহলে বোর মডেল যেটার মান 1, কারণ বোর মডেলটা দেওয়া হয়েছে কোন কক্ষপথে, কোন পরমাণুর জন্য? হাইড্রোজেন পরমাণুর জন্য। হাইড্রোজেন পরমাণুর মানে কত ভাইয়া? 1। তাহলে 3 3 3 9 9r, অ্যান্সার হবে কি 9r। এইটা অ্যান্সার 9r। এই তো বসে গেল। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 যদি হয়, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি একটু আগে যেটা করলাম, তাহলে E1 যদি হয় তাহলে 3 3 কি 1/9। তাহলে অ্যান্সার চলে আসছে কোনটা ভাইয়া? এইটা। সূত্রটা কি লিখে দিলাম? একটু আগে লিখে দিলাম না ভাইয়া, যে En সমান E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই সূত্রটা ফেলবো, কাজ হয়ে যাবে, একবার অ্যান্সার শেষ। দেখো E1 সমান জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। জেড স্কোয়ার ডিভাইড বাই যদি এন স্কোয়ার করি আমরা, সরাসরি পাচ্ছি কি জেড এর মান কত ভাই? হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মান 1, আর কোন কক্ষপথ বলেছে 3 নাম্বার, তাহলে এন এর মান 3, 3 3 9, তাহলে E1 ইন্টু 1/9, এই হচ্ছে অ্যান্সার। এবং আরেকটা নোট কথা লিখে দিলাম যে বোর পরমাণু মডেলের ব্যাসার্ধ কত? এই ডিরেক্ট বোর পরমাণু কত ব্যাসার্ধ লিখে দিলাম না? বোর পরমাণু এই দেখো তো, এত মিটার, এই যে আমরা এখানে বের করলাম খুব সুন্দর করে। এই যে বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথমে 11 বের হবে, এই 5 যদি 0 করো 5.29, তাহলে 11 বের হবে। তো এটা ওই মানটা এখানে করা হয়েছে ভাইয়া, যে আসলে কি বিষয়টা বুঝতে পেরেছো? এই যে দেখো সুন্দর করে এত 5.29 11, বা অথবা লিখতে পারো কি 0.529 অ্যাংস্ট্রম। 0.529 কি হবে? অ্যাংস্ট্রম। এই হচ্ছে আমাদের বিগত সালের আমাদের এই কোশ্চেনগুলো থেকে আমরা মোটামুটি প্রিফার করতে পারি। এখন এই হচ্ছে বোর পরমাণু মডেলের আমার তত্ত্বের প্রয়োগ করে সূত্রগুলো শিখলাম। এখন এই সূত্রগুলোর কি আছে? ম্যাথ আছে ভাইয়া। আমরা ম্যাথটা নেক্সট ক্লাসে আমরা করব। তাহলে এই হচ্ছে অবস্থায় পর্যন্ত থাকছে। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, এখন আমরা যেটা করব সেটা দেখো, বোর পরমাণু মডেলের যে আমরা সূত্রগুলো পড়লাম, সেই সূত্রগুলোর আমরা এখন ম্যাথ করব। ম্যাথ করলে মোটামুটি আমাদের এখান থেকে সবগুলো আমাদের এটা গ নাম্বার টপিকের জন্য খুব ইম্পর্টেন্ট। গ 100% গয় মনে রাখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথগুলো। দেখো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তিত ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ইলেকট্রনে কি করতে বের করছে ভাইয়া? বেগ। তাহলে V3 বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? দেওয়া আছে হাইড্রোজেন পরমাণু Z সমান 1, তৃতীয় কক্ষপথ N সমান 3, ইলেকট্রনের বেগ V3 সমান হট। আমরা কি জানি লক্ষ্য করো ভাইয়া, আমরা জানি Vn সমান 2π ZE স্কয়ার ডিভাইড বাই NH। এর পরবর্তী যে কাজটা হচ্ছে কি, চলক ধ্রুবক আলাদা করে নিব, 2π E স্কয়ার ডিভাইড বাই H ইন্টু Z বাই N করে নিব। এবং দেখো V3 মান, এই মানটা আমরা জানি কি, যে 2.18 10⁻⁻6 মিটার পার সেকেন্ড ফিক্সড মান। এবং যেটার মান এখানে কত পেয়েছি 1, এন মান কত 3, 3 দিয়ে ভাগ করব, V3 7.18
26 7.26 10 to the power 5 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম ভাইয়া বেগ। অ্যান্সার শেষ। খুব সহজ। এরপরে দেখো যে নিউক্লিয়াসে ঘিরে ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে মানে পূর্ণাঙ্গটা। এটা একটা খুব বেসিক আছে ভাইয়া, এটা হেভি সুন্দর একটা বেসিক আছে। আমাকে আবর্তন সংখ্যা বের করতে হবে। আবর্তন সংখ্যা হচ্ছে কি দেখো, আমাদের পরিধিটা কি ছিল ভাইয়া, 2πr ছিল না। একটা ইলেকট্রন এই নিউক্লিয়াসে কেন্দ্র করে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে আসে। তো আবর্তন করতে সে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করবে, তার বেগটা বের করব এবং পরিধিকে তার বেগ দ্বারা ভাগ। আমি একটা জিনিস বুঝাই তাহলে বুঝতে পারবা। ধরো এখানে দূরত্ব হচ্ছে 5 মিটার, তোমার একটা জিনিসের বেগ 15 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে তুমি 1 সেকেন্ডে কয়বার যাওয়া আসা করতে পারবা, 1 সেকেন্ডে কয়বার যেতে পারবা, 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমার যেতে কিন্তু এটা 5, তাহলে এরকম টোটাল কি যাবা, তাহলে বেগকে তার দূরত্ব দিয়ে ভাগ করবা। বেগকে তার দূরত্ব দিয়ে ভাগ করলে 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে কতবার পাওয়া যাবে। তাহলে সেম ইলেকট্রনের বেগকে তার পরিধি দ্বারা 2πr দ্বারা ভাগ করলে অ্যান্সার আমার চলে আসবে। বেগকে 2πr দ্বারা ভাগ। তাহলে এখানে কি করবা তোমরা দেখো, যে আবর্তন সংখ্যা ইলেকট্রনের আবর্তন সংখ্যা সমান বেগ বাই পরিধি, বেগ বাই পরিধি। তাহলে বেগের মান এবং পরিধি 2πr, v3 ডিভাইড বাই 2πr3 করে ফেলবা তোমার জন্য। এটা r3 মান আগে বের করতে হবে আমাকে। r3 যেটা বের করার পর ওই r3 বসাবো এখানে 2πr এ, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারো নি? হয়ে যাবে। আচ্ছা, তাহলে r3 যদি বের করতে চাই তাহলে r3 সমান কি রে ভাইয়া, আমরা nr সমান কি, nr সমান rn সমান কি পেয়েছি, rn সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4π স্কয়ার m ze স্কয়ার। আমরা rn সমান এখানে কি করলাম, h স্কয়ার ডিভাইড বাই 4π স্কয়ার m e স্কয়ার ইন্টু n স্কয়ার ডিভাইড বাই z। তাহলে r3 সমান 0.53 10 টু দি পাওয়ার -10 ইন্টু 3 নাম্বার 9 ডিভাইড বাই 1। তাহলে হচ্ছে কি 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। এখন এটা দ্বারা বসালে আমাদের অতএব দেখো, অতএব আবর্তন সংখ্যা সমান, আমরা v3 কত পাইছি দেখো ভাইয়া, v3 এখান থেকে 6.26 10 টু দি পাওয়ার -5 পেয়েছি, যে 7. কত বললাম 26 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু r3 মান পেলাম কত 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার -10। দেখো এখানে প্রশ্ন দুটো ছিল ভাইয়া, প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সার। আমার দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে, এই দ্বিতীয় কোশ্চেনের জন্য আমরা আবর্তন সংখ্যা বের করবো যখন, তো কোন ইলেকট্রনের আবর্তন হচ্ছে তার বেগ বাই পরিধি, তার ইলেকট্রনের বেগ আর পরিধি। তাহলে ওই বেগে কত প্রতি সেকেন্ডে কত মিটার চক্কর দিতে পারবে তার আবর্তন সংখ্যাটা এখানে আমরা পেয়ে যাবো। তো এটা ক্যালকুলেট টিপলে যেটা অ্যান্সার পাবা সেটা তোমাদের জন্য অ্যান্সার, যে বক্সটা আসবে সেটা তোমরা অ্যান্সার করে নিবা। দ্যাটস গুড। এবার দেখো আমাদের পরবর্তী কোশ্চেন আসি, যে হাইড্রোজেন পরমাণুর এম সেলে, হাইড্রোজেন পরমাণুর এম সেলে স্থায়ী কক্ষপথে ইলেকট্রনে যে দূরত্ব অবস্থান করে তা নির্ণয় করো। মানে দূরত্ব অবস্থান করে এম সেল মানে কোন সেল, কে এল এম 3 নাম্বার
তার যে দূরত্ব অবস্থান করে তার নির্ণয় করো। অবস্থান দূরত্ব মানে বোঝাচ্ছে কি দেখো নিউক্লিয়াস থেকে 1 2 3 নাম্বার এই ব্যাসার্ধটুকু বোঝাচ্ছে। তখন এটা আর বের করতে বলেছে ভাইয়া, কি বের করতে বলেছে? আর। তো আর যদি বের করতে বলে তাহলে এম সেল, তাহলে এখানে পাচ্ছি এম সেলের জন্য n সমান 3, এম সেলের জন্য n সমান 3 দূরত্ব, তাহলে v3 সমান বের করতে বলেছে। হাইড্রোজেন পরমাণু z সমান 1, দ্যাটস কল। আমরা জানি কি দেখো যে আমরা জানি Rn সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m ZE স্কয়ার। লক্ষ্য করো Rn সমান h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার, এখানে আমরা কি নিব m আর e স্কয়ার ইন্টু উপরে পাচ্ছি কি n স্কয়ার, নিচে পাচ্ছি কি z। চলক আর ধ্রুবকটা আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর দেখো R3 এটুকুর মান তো ফিক্সড, আমরা মান 0.53 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10 পাইছি, 10 মিটার ইন্টু n স্কয়ার মানে 9 3 স্কয়ার ডিভাইড বাই 1। আগেরটা পাবো ভাইয়া 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার অ্যান্সার। এই তো শেষ। দ্যাটস গুড। পরীক্ষায় কিন্তু এভাবে করতে পারো তোমরা, যে আগে Rn নিবা, তারপর Rn কে চলক ধ্রুবক আলাদা করে নিবা, ধ্রুবকটার মান মুখস্থ করতে বললাম, মুখস্থ করবা, n এবং z এর মান দেওয়া থাকবে, বসিয়ে দিবা, অ্যান্সার শেষ। অনলি 3 মার্ক। এগুলো গ এ কোশ্চেন আছে ভাই, এগুলো সব গ। এবার এটা খুব একটা ইউনিক কোশ্চেন আছে, যে হাইড্রোজেন পরমাণুর কোশ্চেনটা দেখো। স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন পরমাণুর 11তম ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কত ন্যানোমিটার দূরত্বে অবস্থান করে ও ঘূর্ণনরত থাকে তা নির্ণয় করো। ঠিক এখানে কোশ্চেনটা হচ্ছে কি, যে এই যে সোডিয়াম পরমাণু ইলেকট্রনটা 11তম ইলেকট্রনটা যে কক্ষপথে রয়েছে তার কত দূরত্বে রয়েছে ইলেকট্রনটা বের করতে বলেছে, মানে এক কথায় ব্যাসার্ধ বের করতে বলেছে। তুমি যখন সলিউশনে যাবা, তুমি দেখো সোডিয়াম পরমাণু ইলেকট্রন যদি করি আমরা, সোডিয়াম পরমাণু 11 1s2 2s2 2p6 10 3s1 11 নম্বর ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে রয়েছে। তাহলে তুমি দেখো এখানে n সমান 3 ভাইয়া, n সমান 3, 11তম সোডিয়াম পরমাণু বলেছে যেটা মানে 11, যেটা মানে এখানে 11 বের করতে বলেছে। তাহলে কি R3 দূরত্ব বের করতে বলেছে। তাহলে আমরা জানি Rn সমান n স্কয়ার h স্কয়ার, Rn সমান h স্কয়ার বাই n স্কয়ার, h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz। Rn সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড 4 পাই স্কয়ার mz। তাহলে এখানে Rn আমরা কি করতে পারি, h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m ইন্টু n স্কয়ার ডিভাইড বাই z, n স্কয়ার ডিভাইড বাই z। তাহলে Rn সমান h স্কয়ার ডিভাইড বাই 4 পাই m ও z e স্কয়ার ছুটে গেছে ভাই, e স্কয়ার। তাহলে আমরা এখানে কিন্তু সূত্রটা আমরা জানি R3 এটা সমান 0.53 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10, 3 উপরে 9 নিচে এলো 9/11। এখানে তুমি যদি মানটা বসাও, আমরা যদি মানটা হিসাব নিকাশ করি ভাইয়া, তাহলে কত পাচ্ছি দেখো 0.53 এক্সপোনাল -10 ইন্টু 9 ভাগ 11। তাহলে তুমি দেখো এখানে 4.34 10 টু দি পাওয়ার -11
মিটার অ্যান্সার। এ হচ্ছে আমাদের পুরো টার্ম। তাহলে আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমরা দেখো পরবর্তী কোশ্চেন, নিউক্লিয়াসের তার শক্তির মান বের করতে বলেছে। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলা হচ্ছে, এম সেলের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি যখন এম সেলে অবস্থান করে, এই নিউক্লিয়াসকে পরিক্রমণ করলে তখন তার শক্তির মান কত হবে? কিসের মান বের করতে বলেছে? শক্তির মান। আমরা বেগ ব্যাসার্ধ বের করেছি, শক্তি, তাহলে এটা শেষ হয়ে যাবে আজকে। তাহলে দেখো শক্তির মান যদি বের করতে হয় তাহলে পুরো টার্ম আমাকে কি বের করতে হবে? দেখো শক্তির মান বের করার জন্য এম সেল বলেছে, এখানে n সমান 3, এম সেলের জন্য n সমান কত আছে? 3। নিউক্লিয়াসে পরিক্রমণ করতে হবে তার শক্তির মান, তাহলে শক্তির মান বের করতে বলেছে E3 সমান হোয়াট? হাইড্রোজেন পরমাণু বলেছে Z সমান 1, হাইড্রোজেন পরমাণু বলে Z সমান কত হবে ভাইয়া? 1। তাহলে আমরা জানি শক্তি E n সমান মাইনাস 2 পাই m z স্কোয়ার e টু দি পাওয়ার 2 পাই m z স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কোয়ার h স্কোয়ার। চলক ধ্রুবক তুমি আলাদা করে নেবা, en সমান মাইনাস 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই h স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। তাহলে চলক ধ্রুবক যদি আমি আলাদা করে নিই, en সমান 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই h স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। তুমি চলক ধ্রুবক আলাদা করলে পুরো টার্মে এই মানটা ফিক্সড একটা মান পাবা। ফিক্সড মানটা হচ্ছে মাইনাস 2.17 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, 18 জুল ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। জেড স্কোয়ার মানে কি 1 স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার মানে কি 3 স্কোয়ার। en সমান 9 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো? এখানে তুমি দেখো যে 3 9 2.18 3 7 into 10 to the power minus 19 জুল। আচ্ছা আমরা হিসাব করে নিই, তাহলে বুঝতে আরো সহজ হবে। 2.17 স্মল মাইনাস 18 ভাগ 9, 2.41 আসবে ভাইয়া, 2.41। এই হচ্ছে অ্যান্সার। আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে এ হচ্ছে আমরা বেগ ব্যাসার্ধ নির্ণয় আমরা সবগুলো ম্যাথ আমরা করে